হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? Hello, everyone. হ্যালো। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমিও শুনতে পাচ্ছি। এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না কেন সেটাই জানি না। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে আমাদের এগ্রিকালচারাল কেমিস্ট্রির আরেকটা ক্লাস শুরু করব। তো 186 জন 87 জন পার্টিসিপেন্টস, আর কয়েকজন আসুক, 200 পার হোক নাকি, তারপরে শুরু করি আমরা। ঠান্ডা লাগে অনেক। সকালে ক্লাস আসলে ভাবাই যায় না। ক্লাস তো শুরু হয়ে গেছে। ওকে, আমরা শুরু করি। এখনো অনেকে আসে নাই, আসতেছে অনেকে। সকালের ক্লাস আসলেই ভাবা যায় দেরি না। করেন স্যার। আর একটু দেরি করবো? স্যার 2-1 মিনিট দেরি করেন স্যার, সবাই ঘুম থেকে উঠতেছে তো। আমার কিন্তু 200 পার হয়ে গেছে, কোরাম কোরাম ফিল আপ হয়ে গেছে, বুঝছো? সুষময়, তুমি ঘুম থেকে উঠছো? ইয়েস স্যার, আমি উঠছি স্যার। বিছানায় না চেয়ার টেবিলে, কোথায়? স্যার স্যার দেখেন স্যার, কত সুন্দর একটা পরিবেশ স্যার, আসলে এগুলো এইভাবে ভাবাই যায় না স্যার। বেগুন খেতে যাস না আজকে সুমন সুষময়? না না না, আমি আমি তো ম্যাচ নিছি। তুই তো বেগুন ব্যবসায়ী। বেগুন চাষি সুষমা। বেগুন সুষময়, সুষময় বর্ষা এখন সকালে সকালে ঘুম থেকে উঠে। এই আমার 260 জন পার্টিসিপেন্টস হয়ে গেছে, আমি ক্লাস শুরু করলাম। লেটস তো স্টার্ট। ওকে স্যার, স্টার্ট। ওকে স্যার। তো আজকে আমরা যেটা পড়বো সিনথেটিক পাইরিথ্রয়েডস এন্ড নিওনিকোটিনয়েডস। এটা আসলে একটু মিউট করে নেই সবাইকে। নোটিংকিত আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, আমরা সিনথেটিক পাইরিথ্রয়েড এবং নিওনিকোটিনয়েড নিয়ে আলাপ করব আজকে। তো প্রথমেই আমাদের যে শব্দটা আসলো সিনথেটিক, আমরা ন্যাচারাল ভার্সেস সিনথেটিক যদি আলাপ করি, তো ন্যাচারাল মানে যেটা আমরা প্রকৃতিতে পাই, আর সিনথেটিক মানে যেটা আমরা অর্গানিক কম্পাউন্ড নিজেরা তৈরি করে নিতে পারি। তো এই ধরনের কম্পাউন্ড গুলোর সাথে আমরা লেভেলে অনেক পরিচিত, যে আমরা যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়ছিলাম তখন দেখছি যে অনেকগুলো আসলে সরি ন্যাচারাল। স্যার, স্যার সাউন্ডটা খুবই কম শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ? স্যার সাউন্ড খুবই কম স্যার। সাউন্ড একটু কম, মানে কম শোনা বোঝা যাচ্ছে কম। আচ্ছা, আহ, আমি তো চিল্লাইলেও কাজ হবে না, আমার এখানে যে ডিভাইস আছে সেই অনুযায়ী হবে আর কি। স্যার এখন ঠিক আহ, আছে। আচ্ছা, তো ন্যাচারাল আর হয়েছে স্যার। হ্যাঁ, ওকে, ঠিক একটু আছে। একটু চুপ করো, আমি বলি। ন্যাচারাল ভার্সেস এই এগ্রিকালচার লেভেল 3, আমি কিন্তু গত ক্লাসে বলছি যে তোমার যদি আইডি নাম্বার না থাকে তোমার অ্যাটেন্ডেন্স হবে না, তোমার নামে হবে। এখন সেটা তুমি যেভাবেই রাখো না কেন।
তো ন্যাচারাল আর সিনথেটিক এই দুইটা কম্পাউন্ডের ভিতরে আসলে গঠনগত কোনো পার্থক্য নাই। যেটা ন্যাচারে পাওয়া যায় সেটা যদি আমরা সিনথেসিস করতে পারি কোনোভাবে, তো সেটাকে আমরা সিনথেটিক বলে থাকি। তো নেচারে কিছু কিছু ইনসেকটিসাইড পাওয়া যায়, আমরা যেগুলো অর্গানোক্লোরিনেটেড, অর্গানোফসফরাস, অর্গানোকার্বামেট পড়েছি, এর বাইরেও আমাদের মানে সেই এগ্রিকালচারের শুরু থেকেই আমরা কিছু কিছু প্লান্ট বেসড বা অন্যান্য কম্পাউন্ড আমরা ইনসেকটিসাইড বা আদার পেস্টিসাইড হিসেবে ব্যবহার করি। তোমরা অলরেডি যদি ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের ক্লাসিফিকেশন দেখে থাকো, তো সেখানে দেখবা যে কিছু ছিল কেমিক্যাল, কিছু ছিল বোটানিক্যাল, বা কিছু ছিল প্লান্ট অরিজিন, কিছু ছিল কেমিক্যাল অরিজিন। তো যাই হোক না কেন, আমাদের বেশ বড় একটা অংশ যেটা আমরা বোটানিক্যাল সোর্স থেকে পেয়ে থাকি, এবং সেটা খুব অনেক প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে থাকে। দেখো এখানে আমার যেটা স্লাইডে আছে, ইন্ডিজেনাস বোটানিক্যাল ইনসেকটিসাইড ফর পেস্ট কন্ট্রোল। তো এখানে আমার এই লিস্টে 8টা বোটানিক্যাল ইনসেকটিসাইডের নাম দেওয়া আছে, যেগুলো ইন্ডিজিনাস পিপল ব্যবহার করে বা গ্রামে গঞ্জে এখনো ব্যবহার করা হয়। যেমন 2% হট পেপার ফ্রুট এক্সট্রাক্ট, মানে মরিচের এক্সট্রাক্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা ফোলিয়ার বিটেল বা হেলিওথিস আর্মিজেরা এই ধরনের কিছু ইনসেক্ট, যেগুলো চিম টাইপ মাউথপার্টস, এবং যারা প্লান্টের লিফ খেয়ে ফেলে, তো তাদেরকে দমন করা যায়। এছাড়া আরেকটা আছে ফ্রাগারা রুট বার্ক ওয়াটার এক্সট্রাক্ট। ফ্রাগারাটা কি আমরা একটু পরে দেখবো। তো এটা কাউপি ফ্লাওয়ার বিটেল, আসলে কাউপি ফ্লাওয়ার থ্রিপস, পট বোরার এবং পট বাগ কমপ্লেক্স এই ধরনের ইনসেক্ট কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। আর একটা আছে নিম লিফ ওয়াটার এক্সট্রাক্ট। তোমরা অনেকেই পরিচিত যে নিম এর পাতায় ইনসেক্টিসাইডাল প্রপার্টিস আছে, যেটা ওকরা লিফ বিটেল। এগুলো চিম টাইপ মাউথপার্টস, এবং তোমার এখানে এগুলো পাতা খেয়ে ফেলে। এছাড়াও আছে চিলি পেপার, যেটা এই হট পেপারের সাথে একই রকম, এটা অ্যাফিড এবং আদার পেস্ট ইন ভেজিটেবল কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। অ্যাকুয়াস নিম সিড এক্সট্রাক্ট, এখানে টমেটো ফ্রুট ওয়ার্ম এবং হোয়াইট ফ্লাই অ্যাফিড এগুলো দমন করতে ব্যবহার করা হয়। নিম লিফ 150 চুপ থাকো, আমি যখন কথা বলতে বলবো তখন কথা বলবা। নিম লিফ, নেমাটোড এবং নেমাটোড ইয়াম, মানে যে আলুর নেমাটোড দমন করতে ব্যবহার করা হয়, এবং টার্মাইটস মানে উই পোকা দমন করতেও ব্যবহার করা হয়। নিম সিড কেক, এটা স্টেম বোরার এবং এক প্লান্টের স্টেম বোরার এবং নেমাটোড ইন টমেটো এগুলো দমন করতে ব্যবহার করা হয়। আর অ্যাকুয়াস টোবাকো এক্সট্রাক্ট, তোমার এটা অ্যাফিড, ফ্লি বিটেল, হোয়াইট ফ্লাই, স্টেম বোরার, ক্যাটারপিলার এবং মাইটস এগুলো দমন করতে ব্যবহার করা হয়। এই যে এক্সট্রাক্ট গুলো আমরা দেখলাম বোটানিক্যাল ইনসেক্টিসাইড, দেখো খুব বেশি কিন্তু প্লান্ট না। হট পেপার বা চিলি পেপার, এর সাথে আছে নিম এবং টোবাকো। আরেকটা আছে ফ্রাগারা, এটা আসলে আফ্রিকান একটা প্লান্ট, যেটা আসলে আমাদের দেশে ব্যবহার করা হয় না, কিন্তু আফ্রিকান কান্ট্রি গুলোতে এটারও ব্যবহার করা হয়। ইনসেক্টিসাইডাল প্রপার্টিস আছে, যদিও আমার মনে হয় এই প্লান্টটা আমি বাংলাদেশে কোথাও না কোথাও দেখছি। এর গায়ে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এই গাছটার গায়ে, তোমরা কেউ চেনো কিনা জানি না। তো এটার নাম ফ্রাগারা জ্যান্থোজাইলোইডস। এই প্লান্টের এক্সট্রাক্ট থেকেও আমরা ইনসেক্ট দমন করতে পারি। তো বাজারে আসলে কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো এই ন্যাচারাল কম্পাউন্ড বেসড, এবং এগুলোকে আমরা বোটানিক্যাল ইনসেক্টিসাইড বলি। তো সেগুলো যদি আমরা দেখি, এখানে আমার কাছে আরো একটা লিস্ট আছে। দেখো তোমরা ট্রেড নেম গুলো খেয়াল করো, যে প্রথমটা আছে রোটেনন, পরেরটা পাইরিথ্রাম বা পাইরিথ্রিন, তারপর এটা নিকোটিন, তারপর এটা অ্যাজাদিরাকটিন, তারপরে লিমোনিন অর লিনালুল, এরপরে স্যাবাডিলা ডাস্ট, এরপরে রায়োনিয়া, এরপরে বাওবাব, যেটা অনেকটা আমাদের অ্যাডেনিয়াম প্লান্টের মতন। তো এই ধরনের প্লান্ট গুলো আসলে মার্কেটে, এই ধরনের প্রোডাক্ট গুলো মার্কেটে পাওয়া যায়, যেগুলো অনেকটা প্লান্ট বেসড। তো কোথা থেকে আসে দেখো, রোটেনন আসে ডেরিস প্লান্ট থেকে, পাইরিথ্রাম আছে ক্রিসেন্থেমা মানে চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি, এখান থেকে আসে। নিকোটিন আসে টোবাকো থেকে, অ্যাজাদিরাকটিন বা বায়ো নিমবিসিডিন এটা আসে অ্যাজাদিরাকটা ইন্ডিকা বা নিম থেকে। আর লিমোনিন আর লিনালুল এটা সাইট্রাস লেবু জাতীয় যে প্লান্ট গুলো আছে সেখান থেকে আসে। আর স্যাবাডিলা ডাস্ট এটা
স্যাবাডিলা প্লান্ট থেকে আসে। তো আমরা সেগুলো সবই দেখবো কোনটা কোন প্লান্ট। রাইনিয়া স্পেসিওসা রাইনিয়া প্লান্ট থেকে আসে। আর বাওবাব যেটা, এটা অ্যাডেনিয়াম প্লান্ট থেকে আসে। এই সবগুলোরই দেখো ইনসেকটিসাইডাল প্রপার্টিস আছে, কারো কারোর আবার অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসও আছে। এবং দেখো একটা আছে কন্টাক্ট পয়জন, যে লিমোনিন বা লিনালুল, এগুলো যদি কোনো ইনসেক্টের গায়ে লাগে তাহলে সেখানে গায়ে লাগলে ইনসেক্ট মারা যাবে। তো কোন ধরনের ইনসেক্ট বেসিক্যালি দমন করা যায়? অ্যাফিড, বিন লিফ বিটেল, cucumber beetle, crawling and flying insects such as cockroach and mosquitoes, তারপরে অ্যাফিড, নেমাটোড, sucking and chewing insect, caterpillars, অ্যাফিড, মেজ, উইভেলস, এই ধরনের আসলে বেশিরভাগই ইম্পর্টেন্ট পেস্ট যেগুলো, সেগুলো দমন করা যায়। সাথে সাথে দেখো কিছু হাউস হোল্ড পেস্টও আছে, যেমন ককরোচ, অ্যান্ট, মসকিটোস, টার্মাইটস, যেগুলো ঘরে গৃহস্থলিতে থাকে, সেগুলো কিন্তু দমন করা যায় এই ধরনের ইনসেকটিসাইড গুলো ব্যবহার করে। তো আমরা যদি একটু সোর্সের প্লান্ট গুলো দেখি, আমরা চিনি কিনা, যে ডেরিসের কথা বলছিলাম, এটা এই ধরনের একটা প্লান্ট। এবং ক্রিসেন্থেমাম তোমরা চিনতেছ, অনেকটা চন্দ্রমল্লিকার মতন বা কসমোসের মতন দেখতে। হ্যাঁ, তনয় ক্লাসে আছে। এরপরে আছে নিকোটিয়ানা টোবাকো এবং অ্যাজাদিরাকটা ইন্ডিকা। নিমের পাতা এবং ফল দুইটার থেকে আসলে আমরা ইনসেকটিসাইডাল কম্পাউন্ড এক্সট্রাক্ট করতে পারি। এছাড়া সাইট্রাস ট্রি, দেখো একটা লেবু জাতীয় গাছ। এই স্যাবাডিলা প্লান্টটা আসলে আমি কখনো দেখি নাই, তো এইটা দেখানোর জন্য এই ধরনের একটা প্লান্ট, অনেকটা কি বলবো, হ্যাঁ পেঁয়াজের মতন কাছাকাছি, কিন্তু এটা একটু মার্শি ল্যান্ড, মানে একটু নিচু জায়গায়, জলাবদ্ধ জায়গায় এখানে হয়ে থাকে। এছাড়া আছে রাইনিয়া স্পেসিওসা, এটা তোমার অনেকটা পিতরাজের মতন দেখতে, কিন্তু সরাসরি পিতরাজ না। আর অ্যাডেনিয়াম তো তোমরা চিনো, অনেকে ছাদে গাছ লাগায়। এইটার বাওবাব যেটা বলে, ওই যে আফ্রিকান কিছু ট্রি দেখবার নিচে গোড়া অনেক মোটা, অনেক পানি ধরে রাখে, এবং সেখান থেকে যে মিল্কটা বের হয়, যে ওইখানে ইনজুরি হলে যে মিল্কটা বের হয়, সেটা বা স্যাপ যেটা বের হয়, সেটা কিন্তু ইনসেকটিসাইডাল প্রপার্টিজ আছে। তো এই যে প্লান্ট গুলো, এই প্লান্ট গুলোর ইনসেকটিসাইডাল প্রপার্টিজ আছে, এবং এইখান থেকে আমরা কিছু কিছু কম্পাউন্ড আইসোলেট করতে পারি, যেগুলো বাজারে ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার কিনতে পাওয়া যায়। যেমন অলরেডি কিন্তু তোমার নিম ইনসেকটিসাইড যেটা, যে নিমের অয়েল বা নিম লিফ এক্সট্রাক্ট, এটা কিন্তু অলরেডি মার্কেটে পাওয়া যায়, অ্যাজাদিরাকটিন নামেও পাওয়া যায়। তো নিকোটিন বা টোবাকো যেটা, এটা অলরেডি তোমরা দেখবা গ্রামে গঞ্জে ব্যবহার করে লোকজন। তো অন্যগুলো যেগুলো আছে, সেগুলোর থেকে কি কিভাবে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড তৈরি করা হয়, বা সেগুলোর থেকে কিভাবে সিনথেটিক ভাবে তৈরি করা হয়, ওই কম্পাউন্ড গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, সেগুলো নিয়ে আসলে আমার আজকের আলোচনা। তো এই এতক্ষণ যেগুলো বললাম, সেগুলো আসলে হচ্ছে প্রাথমিক আলোচনা হিসেবে, যে না প্লান্ট থেকেও আমরা ইনসেকটিসাইড কিছু পেয়ে থাকি। যারা হাত উঁচু করতেছো, আমরা আলাপ করব, আগে একটু আগায় নেই কোর্সটা। তো আমরা যদি সিনথেটিক পাইরিথ্রয়েড সম্বন্ধে আলাপ করি, তো সিনথেটিক পাইরিথ্রয়েডটা আসলে ন্যাচারাল পাইরিথ্রয়েড থেকে একটু আলাদা, কারণ এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়। কিন্তু the structure of pyrethroid is based on pyrethrum, যেটা আমরা একটু আগে দেখলাম, a natural insecticide which is found in chrysanthemum flower, মানে চন্দ্রমল্লিকার হেডে বা ফ্লাওয়ার হেডে যেটা ইনসেকটিসাইডের কম্পাউন্ড পাওয়া যায়, সেটার উপরে বেস করেই তৈরি করা হয়েছে পাইরিথ্রয়েড। এবং pyrethrum refer to the plant of the genus Chrysanthemum cineifolium and Chrysanthemum coccineum, এই দুইটা প্লান্ট থেকে আসলে পাওয়া যায়। আমরা যে চন্দ্রমল্লিকা গুলো ফ্লাওয়ার হিসেবে দেখি, সেগুলো না, একটু খেয়াল করো, পরে ছবি দেখাবো। which are cultivated as ornamental for their showy flower heads. These compounds are non-persistent sodium channel modulator and are much less acute toxic than organophosphorus and carbamide. দেখো এটার মোড অফ অ্যাকশন কেমন, এটা নন পারসিস্টেন্ট। আমরা এর আগে যেটা পড়লাম অর্গানো কার্বামেট, সেটা কিন্তু নেচারে অনেকদিন ধরে থাকতে পারে, এবং সেখানে আমরা 60 দিন না এরকম কতদিন যেন দেখছিলাম। তো নন পারসিস্টেন্ট মানে এটা পরিবেশে বেশি দিন স্থায়ী হবে না, হয়তো কয়েক ঘন্টা থেকে কয়েকদিন। এটা সোডিয়াম চ্যানেল মডুলেট করে। আমাদের এর আগের গুলো ছিল অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর। তো এইখানে সোডিয়াম চ্যানেল বলতে আসলে
আমাদের নার্ভাস সিস্টেমে শুধু অ্যাসিটাইল কোলিন ছাড়াও কিছু কিছু আয়ন চ্যানেল থাকে, যেমন সোডিয়াম আয়ন চ্যানেল, ক্যালসিয়াম আয়ন চ্যানেল। তো এগুলো তোমরা খেয়াল করবা যে তোমরা যখন বিভিন্ন পেন কিলার খাও, ধরো ব্যথা পাইলে আমরা পেন কিলার খাই না, যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম, তো সে কি করে, সেই সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেওয়ার কারণে এই যে নার্ভাস সিস্টেমের যে মেসেজটা ট্রান্সফার হয় বা নিউরো ট্রান্সমিটার যে মেসেজ গুলো ট্রান্সফার করে যে আমি ব্যথা পাইলাম কিনা কোনো জায়গায়, তো এইগুলো যদি মডুলেট করা মানে এগুলো যদি পরিবর্তিত হয়ে যায় তো আর মেসেজটা ট্রান্সফার হয় না। তো মেসেজ যদি ট্রান্সফার না হয় তাহলে আমরা জানি যে আমাদের ইনসেক্ট গুলো বা যেগুলোকে আমরা কিল করতে চাই, যাদের উপরে স্প্রে করা হয়, তো সেই ধরনের ইনসেক্ট গুলো বা যারা খেয়ে ফেলে, তো তাদের বডিতে এই ধরনের কম্পাউন্ড ঢোকার পরে তাদের নার্ভাস সিস্টেমে আর সঠিকভাবে কাজ করে না এবং আমাদের ইনসেক্ট গুলো তখন অস্থিরতা প্রকাশ করে এবং কিছুক্ষণ পরে খিঁচুনি হয় বা তারা মারা যায়। তো এগুলো লেস অ্যাকিউটলি টক্সিক দেন অর্গানোফসফেট এন্ড কার্বামেটস। অ্যাকিউট টক্সিসিটি আমরা এর আগের দিন LD50 দিয়ে বুঝাইছিলাম, তোমাদের মনে আছে কিনা, লিথাল ডোজ 50, যে ডোজে 50% টেস্ট অ্যানিমেল মারা যাবে। তো এইটা আরো কম টক্সিক। তোমরা যদি অ্যাকিউট টক্সিসিটি আর ক্রনিক টক্সিসিটির কথা চিন্তা করো, আমি এটা একটু বলে নিই। অ্যাকিউট টক্সিসিটি বলতে আমরা বুঝি যে এখনই খাবে এখনই মারা যাবে। দেখবা বাজারে কিছু ইঁদুর মারার ওষুধ বিক্রি হয়, যেখানে খাবে সেখানেই মরবে, এই ধরনের কিছু কথা বলে। তো এটাই হচ্ছে আসলে অ্যাকিউট টক্সিসিটি। আর ক্রনিক টক্সিসিটি হচ্ছে ওই ধরনের টক্সিক সাবস্টেন্স যেগুলো ধরো তোমার বডিতে প্রবেশ করার পরে আস্তে 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 সেগুলো জমা হইতে থাকবে এবং 20 ইয়ার্স বা 30 ইয়ার্স পরে যে তোমার ক্যান্সার তৈরি হবে, এই ধরনের গুলো হচ্ছে ক্রনিক টক্সিসিটি। যেমন আর্সেনিক যদি তোমার পানিতে থাকে তাহলে এই পানি খাইতে খাইতে তোমার বডিতে একটা আর্সেনিক অ্যাকুমুলেশন হইতে থাকবে এবং পরবর্তীতে তোমার ক্যান্সার হইতে পারে। তো এই ধরনের অ্যাকিউট টক্সিসিটি অর্গানোফসফরাস এবং অর্গানোকার্বামেট ইনসেকটিসাইড থেকে সিনথেটিক পাইরিথ্রয়েডস এর অনেক কম। তো কম থাকার কারণে কিছু সুবিধা আছে, দেখো আমরা দেখবো কি কি সুবিধা। তো আমরা কম্পাউন্ড গুলো দেখি বাজারে কি কি নামে পাওয়া যায়। সাইপারমেথ্রিন, আলফা সাইপারমেথ্রিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন আর ফেনভ্যালেরেট। তো তোমরা যদি ল্যামডা সাইহ্যালোথ্রিন সম্বন্ধে কিছু জানতে চাও, তো তোমাদের বাসায় যদি কারোর এসিআই অ্যারোসল থাকে তো সেইটার কম্পাউন্ডটা একটু দেখে নিও। এখানে ল্যামডা সাইহ্যালোথ্রিন দেয়া থাকতো আগে, এখন চেঞ্জ করছে কিনা জানি না, তবে ওই মসকিউটো কিলার হিসেবে ল্যামডা সাইহ্যালোথ্রিন ব্যবহার করার সুবিধা কি, এটা যদি ব্যবহার করা হয় তাহলে এটা নন পারসিস্টেন্ট, মানে কিছুক্ষণ পরে, ওখানে কিন্তু বলা থাকে যে আধা ঘন্টা দরজা জানালা বন্ধ করে এটা স্প্রে করার জন্য এবং আধা ঘন্টা পরেই কিন্তু তার অ্যাক্টিভিটি শেষ হয়ে যায়। তো ডেল্টা মেথ্রিন এই ধরনের কম্পাউন্ড গুলো আমাদের মার্কেটে পাওয়া যায়। তো দেখো আমাদের দেশে প্রোডাক্ট কতগুলো আছে। সাইপারমেথ্রিন আছে 184, ল্যামডা সাইহ্যালোথ্রিন আছে 85, ফেনভ্যালেরেট আছে 50 এবং ডেল্টা মেথ্রিন আছে 17, আর অন্যগুলো 5টা 9টা এগুলো করে আছে। তো এই যে কম্পাউন্ড গুলো এগুলো আসলে বর্তমানে আধুনিক যুগের পেস্টিসাইড যদি আমরা বলি, তো এই সাইপারমেথ্রিন এবং ল্যামডা সাইহ্যালোথ্রিন বা ডেল্টা মেথ্রিন এগুলো হচ্ছে আধুনিক যুগের পেস্টিসাইড। ওই অর্গানো ফসফরাস, অর্গানো কার্বামেট বা প্রাচীনকালের অর্গানো ক্লোরিনেটেড এগুলোর বদলে যে পেস্টিসাইড গুলো নতুন যুগের পেস্টিসাইড বলি আমরা, নিউ জেনারেশন পেস্টিসাইড, সেগুলো হচ্ছে সাইপারমেথ্রিন বা ল্যামডা সাইহ্যালোথ্রিন, কারণ এগুলোর টক্সিসিটি কম এবং এগুলো নন পারসিস্টেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। তো আমরা দেখতে চাই যে কোন দুইটা ফ্লাওয়ার হেড থেকে আসলে আমরা এই কম্পাউন্ড গুলো আলাদা করতে পারি। তো ক্রিসেন্থেমাম দেখো দুইটা স্পিসিস আছে, সিনারা রিফোলিয়াম এবং কক্সিনিয়াম। তো এই যে দুইটা ফ্লাওয়ার হেড থেকে এই পাইরিথ্রয়েডটা বা পাইরেথ্রিনটা আলাদা করা এবং তার উপর বেস করেই আসলে সিনথেটিক ভাবেই আমরা সিনথেটিক পাইরিথ্রয়েডটা তৈরি করি। তো সাইপারমেথ্রিনের যদি কেমিক্যাল স্ট্রাকচারটা দেখো, এখানে আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং আমরা সেই লেভেল 1 এর কথা যদি চিন্তা করি যে আমাদের সিনথেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা আলাপ করছিলাম। তো এরপরে IUPAC নাম আমি আর পড়লাম না, তোমরা পড়ে নিও নোট থেকে। তো আউটস্ট্যান্ডিং প্রপার্টিস অফ পাইরেথ্রিন, এটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি আমরা এগুলো সবগুলো একসাথে দেখি যে কেন আসলে এটা আধুনিক যুগের পেস্টিসাইড বলতেছি এবং এটা কেন সুবিধাজনক। তো
এই 5টা পয়েন্ট আর কি আছে না আর নাই। তো এই 5টা পয়েন্ট তোমরা একটু পড়ে নিবা, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে র্যাপিড অ্যাকশন। এটা খুব কুইক অ্যাকশন একটা ইনসেকটিসাইড, এটা কন্টাক্ট ইনসেকটিসাইড, এবং এটা যদি কোনো ইনসেক্টের গায়ে লাগে তো গায়ে লাগলেই সে মারা যায়। এটা নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে এবং অলমোস্ট ইমিডিয়েটলি এন্ড কজিং নকডাউন ফলোড বাই কিল। তো এটা পোকার ইনসেক্টের গায়ে লাগার সাথে সাথে সে মারা যায়। তো লো ম্যামালিয়ান টক্সিসিটি, তো এইটাই সব থেকে ইম্পর্টেন্ট। আসলে হ্যাজ এ লো ম্যামালিয়ান টক্সিসিটি, ইট ইজ ওয়ান অফ দি লিস্ট টক্সিক ডোমেস্টিক ইনসেকটিসাইড অ্যাভেলেবল। দেখো আমি যেটা বলতেছিলাম যে ঘর গৃহস্থলীতেও এটা ব্যবহার করা হয়। আমাদের যে হাউস হোল্ড যে পেস্টিসাইড গুলো আছে, যেমন তোমার ককরোচ দমনের জন্য বা মসকিউটো কিল করার জন্য, ইভেন তোমাদের হলের বেডে যে বেড বাগ গুলো থাকে সেগুলোকেও কিল করার জন্য এই ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করা হয়। তো এটার লো ম্যামালিয়ান টক্সিসিটি মানে এটা তোমার কোনো ক্ষতি হবে না বা কম ক্ষতি হবে অন্যান্য ইনসেকটিসাইড গুলোর তুলনায়। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে ব্রড স্পেকট্রাম অফ ইনসেকটিসাইড। তো এইটার একটা মানে ওয়াইড রেঞ্জ অফ ইনসেক্টকে সে দমন করতে পারে, নট অনলি চিউইং টাইপ বা সাকিং টাইপ ইনসেক্ট, এটা বেশ বড় একটা রেঞ্জের ইনসেক্ট কে দমন করতে পারে অন্য একক ইনসেকটিসাইডের তুলনায়। তো এই কারণে এটা দিয়ে ধরো যে এক ওষুধ খাইলে যেরকম অনেকগুলো রোগ সেরে যায়, সেরকম মানে সকল রোগের ঔষধের মতন এই ধরনের প্রপার্টিস আছে যে অনেকগুলো ইনসেকটিসাইড সে দমন করতে পারে। এছাড়াও আরেকটা আছে লো পারসিস্টেন্স, এটাও ইম্পর্টেন্ট পরিবেশের জন্য, যে ডিগ্রেডেড বাই কম্বিনেশন অফ সানলাইট এন্ড এয়ার এন্ড দেয়ারফর প্রেজেন্ট লিটল অফ দি হ্যাজার্ড। তো এটা সানলাইট এবং বাতাসের সংস্পর্শে আসলে এটা নষ্ট হয়ে যায়, এবং যেটা বললাম যে আধা ঘন্টার ভিতরেও নষ্ট হয়ে যেতে পারে। এন্টিফিডেন্ট অ্যাকশন এন্ড রিপিলেন্সি, তো নট অনলি কন্টাক্ট ইনসেকটিসাইড, এগুলোর এন্টিফিডেন্ট এবং রিপিলেন্ট প্রপার্টিসও আছে, যে কারণে ইনসেক্ট আসলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং অনেক ক্ষেত্রে আসলে গাছপালার বা আমরা যে ট্রিট করি যে সারফেসটাকে তার ধারের কাছে আসতে চায় না। যেমন তোমরা ওই যে তেলাপোকা বা ইমারা চক গুলো দেখছো না, ওতে যদি এটা দেয়া থাকে, এটা দেয়া থাকলে সেখানে পিঁপড়া বা তেলাপোকা এগুলো আসে না। তো এই ধরনের প্রপার্টিস গুলোর সাথে সাথে আমরা বলছিলাম পাইরিথ্রয়েড এবং আরো একটা গ্রুপ দেখবো। তো যদি পরের গ্রুপটা আসি নিওনিকোটিনয়েড, এইটাও খুব দারুণ একটা ইনসেকটিসাইড। তো আমরা সেটার একটু বর্ণনা দেখি। নিওনিকোটিনয়েডস আর এ ক্লাস অফ নিউরো অ্যাক্টিভ ইনসেকটিসাইড কেমিক্যালি রিলেটেড টু নিকোটিন। আসলে যারা আমরা স্মোকিং করি তারা নিকোটিন সম্বন্ধে খুব ভালো জানি। তো আমার এখানে দেখো আমি নিকোটিনের প্রচার করতেছি না, আমি এখানে বলছি নো স্মোকিং, উই নো ইউর লাইফ হ্যাজ নো ভ্যালু বাট পেট্রোল ইজ এক্সট্রিমলি কস্টলি। দেখো এটা কিন্তু লেখা থাকে পেট্রোল পাম্প গুলোতে, এটা বাইরের দেশের কোনো একটা পেট্রোল পাম্পে এটা লেখা আছে যে তোমার জীবনের দাম না থাকতে পারে কিন্তু পেট্রোল এর দাম আছে, সেজন্য পেট্রোল পাম্পে আসলে সিগারেট খাওয়া যাবে না। তো যাই হোক, আমরা সিগারেট বর্জন করি, সিগারেট ভালো জিনিস না। The neonicotinoids are developed in a large part because they show reduced toxicity compared to organophosphorus and carbamide insecticide. তাহলে এইটারও reduced toxicity আছে। এইটা নিউরোঅ্যাক্টিভ একটা কম্পাউন্ড এবং নিকোটিনের সাথে রিলেটেড একটা কম্পাউন্ড, নট ডাইরেক্টলি নিকোটিন বাট নিকোটিনের সাথে খুবই ক্লোজলি রিলেটেড একটা সিনথেটিক কম্পাউন্ড। তো মোস্ট নিকোটিনয়েডস neonicotinoids show much lower toxicity in mammals than insect, but some breakdown product are toxic. এইখানে একটা সমস্যা যেটা আমরা পাইরিথ্রয়েডে পাই নাই, যে লোয়ার টক্সিসিটি ইন ম্যামালস, ওকে ঠিক আছে, খুব ভালো জিনিস, আমাদের জন্য কম ক্ষতিকর, কিন্তু ব্রেকডাউন প্রোডাক্ট কিছু কিছু আছে যেগুলো আমাদের জন্য টক্সিক। Neonicotinoid imidacloprid is currently the most widely used insecticide in the world. এই জিনিসটা তোমরা মনে রাখবা, নট অনলি ফর বিসিএস বা এই ধরনের চাকরির ইন্টারভিউ, তোমার নিজের জানার জন্য, যে এখন বর্তমানে ওয়ার্ল্ডে সব থেকে বেশি বহুল ব্যবহৃত যে কীটনাশক সেটা হচ্ছে ইমিডাক্লোরপিড, যেটা এই নিওনিকোটিনয়েডের সাথে রিলেটেড, বা এই নিওনিকোটিনয়েড কম্পাউন্ড যেটা টোবাকোর সাথে বা নিকোটিনের সাথে রিলেটেড। তো এই ইমিডাক্লোরপিড নামটা মাথার ভিতরে ঢুকায় নাও যে এইটাই ওয়ার্ল্ডের ওয়াইডলি ইউজড পেস্টিসাইড বা ইনসেকটিসাইড। তো এককভাবে এত বেশি আর কোনো ইনসেকটিসাইড এখন ব্যবহার করা হয় না, আগে হয়তো ডিডিটি, তো এখন বর্তমানে হচ্ছে ইমিডাক্লোপিড, যেটা নিওনিকোটিনয়েড গ্রুপের।
তো এক্সাম্পল যদি আমরা দেখি ইমিডাক্লোপিড বাংলাদেশে কোনটা আছে, থায়ামিথক্সাম, অ্যাসিটামিপ্রিড এবং এই তিনটাই। তো এখানে দেখো ইমিডাক্লোপিড আমাদের দেশে 83 রেজিস্টার্ড প্রোডাক্ট আছে, থায়ামিথক্সাম এবং অ্যাসিটামিপ্রিড এগুলো খুব কম। তো আমরা যদি এগুলো প্রপার্টিজ দেখি, বা ইউরোপিয়ান ইউনিয়ন and a few non-European Union countries restricted the use of certain neonicotinoids because neonicotinoid use was linked with a range of studies to adverse ecological effect like honeybee colony collapse disorder and loss of bird due to reduction in insect population. আমি একটু আগে পাইরিথ্রয়েড পড়ানোর সময় বললাম তোমাদের এটার ওয়াইড রেঞ্জ অফ টক্সিসিটি, যেটা ডিফারেন্ট স্পিসিসের ইনসেক্টের উপরে প্রভাব বিস্তার করে এবং অনেকগুলো ইনসেক্টকে সে কিল করতে পারে। তো এই কারণে দেখো ইউরোপিয়ান ইউনিয়ন এবং কিছু আদার নন ইউরোপিয়ান কান্ট্রিজ সেগুলো এই নিওনিকোটিনয়েড ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করছে, কারণ যেখানে হানিবিকেও কিন্তু সে কিল করতে পারে। তো হানিবি কেন জরুরি সেটা তোমরা অলরেডি জানো, যে হানিবি ছাড়া পলিনেশন হবে না, এবং পলিনেশন না হইলে ফুড সিকিউরিটি আমরা যেটা বলি অনেক ক্ষেত্রেই ব্যাহত হবে। যেগুলো পরপরাগায়নের মাধ্যমে পলিনেশন হয়, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু হানিবি খুবই ইম্পর্টেন্ট। এবং লস অফ বার্ড, যদি তোমার ইনসেক্ট না থাকে তো বার্ডের পরিমাণও কমে যাবে, কারণ তারা খাদ্য হিসেবে ইনসেক্ট ব্যবহার করতে পারবে না। তো এই দুইটা কারণে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরো কিছু কান্ট্রি তারা এগুলো নিষেধাজ্ঞা জারি করছে, যদিও এগুলো বহুল পরিমাণে অন্যান্য দেশে ব্যবহার করা হয়। আমরা যদি ইমিডাক্লোপিডের কম্পোজিশন দেখি, তো এটা কিন্তু একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। দেখো এখানে নাইট্রোজেন আছে এই সাইকেলে, এবং এখানে কিন্তু ক্লোরিনও আছে। তো এই দুইটা প্রপার্টিজ তোমরা একটু খেয়াল করো। তো এইটার IUPAC নেম এটাও আমি পড়লাম না, যদিও এখানে ক্লোরিন আছে বোঝা যাচ্ছে। এবং এইটা আমাদের দরকার যে আমরা যদি কম্পারিজন করি সাইপারমেথ্রিন আর ইমিডাক্লোপিড দুইটার, তো এইটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, তোমরা একটু খেয়াল করো যে আমরা পাইরিথ্রয়েড এবং নিওনিকোটিনয়েড এই দুইটার যদি কম্পেয়ার করি, তাহলে আমরা যদি দেখি সাইপারমেথ্রিন একটা বাজারে প্রোডাক্ট, ইমিডাক্লোপিড একটা প্রোডাক্ট। তো টাইপস হচ্ছে এটা সিনথেটিক পাইরিথ্রয়েড আর এটা নিওনিকোটিনয়েড। আদার ট্রেড নেম যদি আমরা দেখি বাজারে কি কি নামে পাওয়া যায়, রিলোথ্রিন, সাইপেরিন, রিপকট, ফেন্টকট, সিনসাইপার। তো রিপকটটা বাংলাদেশে খুবই পরিচিত নাম, তোমরা এটা বাজারে গেলেই শুনতে পাবা যে কীটনাশকের দোকানে রিপকট ব্যবহার বা এটা বাজারে পাওয়া যায়। আর নিওনিকোটিনয়েডের ভিতরে দেখো বাজারে আমাদের এখানে পাওয়া যায় কনফিডর, ইমিটাফ, অ্যাডমায়ার, এই তিনটা খুবই পপুলার প্রোডাক্ট। ব্র্যান্ড ইন বাংলাদেশ যদি আমরা বলি, বাংলাদেশে কতগুলো প্রোডাক্ট আছে, 184টা আছে সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড আছে 83টা। যদিও ইমিডাক্লোপিড অলরেডি মোস্ট ওয়াইডলি ইউজড একটা ইনসেকটিসাইড। স্ট্রাকচারাল ফর্মুলা এটা এত কঠিন পরীক্ষা আসলেও এই অংশটা দরকার নাই, জাস্ট খালি কম্পেয়ার করার জন্য যে এখানে বলে সাইক্লিক কম্পাউন্ড আছে, হোমোসাইক্লিক কম্পাউন্ড, এখানে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এখানে ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। তো আমরা যদি IUPAC নেমে যাই, এটাও আমি পড়বো না এখানে। ফর্মুলেশনে যদি যাই, এটা ইমালসিফাইবল, কনসেন্ট্রেট, গ্রানুলার এবং ওয়েটেবল পাউডার, এই তিনটা ফর্মুলেশনে পাওয়া যায়। তার ভিতরে ইমালসিফাইবল কনসেন্ট্রেট বেশি পরিমাণে পাওয়া যায়। আর এটা SL মানে সলিউবল লিকুইড ডায়েটারি, কি বলে, এটাও পাউডার ফর্মে, সলিউবল কনসেন্ট্রেট, ওয়েটেবল গ্রানুল, ওয়েটেবল পাউডার, এই বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়। তো আরো যদি দেখি যে টক্সিসিটি কার বেশি, গত ক্লাসে একজন কোশ্চেন করছিল যে টক্সিসিটি আমরা কিভাবে বুঝি। দেখো ওরাল LD50 র্যাট, সেই গত ক্লাসের আলোচনা থেকেই যদি 250 থেকে 4150 মিলিগ্রাম পার কেজি এই ডোজে আমরা র্যাটকে এটা খাওয়াই, তাহলে আমাদের 50% র্যাট মারা যাবে, 100টার ভিতরে 50টা মারা যাবে। আর ইমিডাক্লোপিড 450 মিলিগ্রাম পার কেজি। তাহলে আমরা যদি এই 250টাকে বাদ দেই, কোনটা বেশি টক্সিক? ইমিডাক্লোপিড। মানে 450 আর দেখো এর 10 গুণ লাগতেছে। তো টক্সিসিটি আসলে এটা সাইপারমেথ্রিনের বিভিন্ন রেঞ্জ, মানে 250 থেকে 4150 বলতে আসলে বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে গবেষণা করে লোয়েস্ট ভ্যালু পাইছে 250 আর হাইয়েস্ট ভ্যালু পাইছে 4150।
তো এইটার রেঞ্জটা খুব ওয়াইড, কিন্তু তবুও যদি দুইটার গড় করো তাহলে 2000-এর কাছাকাছি আসে। দেখো উপর থেকে নিচ পর্যন্ত যদি মাঝামাঝি দেখো তাহলে 2000-এর কাছাকাছি আসে, আর এটা মাত্র 450। তাহলে ইমিডাক্লোপিড ইজ মোর টক্সিক দ্যান সাইপারমেথ্রিন। তারপর নেচার অফ অ্যাকশন, এটা নন সিস্টেম। কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো। স্যার। আচ্ছা, এটা তো আমরা হচ্ছে ওই র্যাটের ক্ষেত্রে মেজার করছি না হ্যাঁ জিনিসটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাইলে এখন যদি আমার ইনসেক্ট অন্যটা হইতে পারে, সেক্ষেত্রে আমার এটার মেজারমেন্টটা কিরকম হবে, ডোজটা? আসলে ইনসেক্ট মডেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা। ক্লিয়ার করি, টক্সিসিটি মেজারমেন্টের কতগুলো প্রোটোকল আছে, তার ভিতরে র্যাট, র্যাবিট এই ধরনের টেস্ট অ্যানিমেল, গিনিপিগ, এগুলো তো জানো যে টেস্ট অ্যানিমেল হিসেবে এদেরকে ব্যবহার করা হয়। তো যখন কোনো পেস্টিসাইডের টক্সিসিটি মেজার করা হয়, আসলে শুধু ইনসেক্টের উপরে টক্সিসিটি না, এটা ম্যামালিয়ান টক্সিসিটিও মেজার করা হয়। তো এই প্যারামিটারের উপরে ভিত্তি করে, যেহেতু নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, তো এই প্যারামিটারের উপরে ভিত্তি করে তুলনামূলকভাবে দেখা হয় যে এইটা কম টক্সিক, এটা বেশি টক্সিক। একবারে ডাইরেক্টলি যে তোমার অমুক ইনসেক্টকে কিল করতে পারে, অমুক ইনসেক্টকে কিল করতে পারে, এইটা আমরা ওই যে তোমরা এন্টোমোলজিতে পড়ছো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, বা কত পার্সেন্ট ইনসেক্ট থাকলে কতটুকু দমন করবে, এই ধরনের ইউনিট গুলো দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু সেটা টক্সিসিটির ইউনিট না। তো যদি আমরা নেচার অফ অ্যাকশন দেখি, এটা নন সিস্টেমিক ইনসেক্টিসাইড উইথ কন্টাক্ট এন্ড স্টোমাক অ্যাকশন, অলসো এক্সিবিট অ্যান্টি ফিডিং অ্যাকশন। নন সিস্টেমিক, খেয়াল করো, নন সিস্টেমিক মানে প্লান্টে যদি তুমি প্রয়োগ করো তাহলে এটা যেখানেই পড়বে সেখানেই থাকবে, পুরা প্লান্ট টক্সিক হবে না। দেখো এটা কিন্তু ফুড সেফটির জন্য ইম্পর্টেন্ট, যে তুমি ক্রপের পুরাটা তুমি বিষাক্ত করতেছো না, যেখানে ইনসেক্টিসাইডটা দিচ্ছ শুধু সেই জায়গাটুকু বিষাক্ত হচ্ছে। আর সিস্টেমিক ইনসেক্টিসাইড ইমিডাক্লোপিড এটা কিন্তু পুরো প্লান্টকে বিষাক্ত করে ফেলতেছে। উইথ কন্টাক্ট এন্ড স্টোমাক অ্যাকশন, readily taken up by plant and further distributed acropitally with good root systemic action. অ্যাক্রোপেটালি মানে যদি গাছ মাটিতেও তুমি প্রয়োগ করো বা গাছের গোড়ায় যদি তুমি প্রয়োগ করো, তাহলে এটা উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকবে, বা শিরা উপশিরা ভেদ করে ধরো তোমার পাতার দিকে যাইতে থাকবে যদি স্টেমেও পড়ে। তো এটার আবার গুড রুট সিস্টেমিক অ্যাকশন, রুটেও এটা যাইতে পারবে, এবং এই কারণে এটা দিয়ে নেমাটোডও আসলে দমন করা যায়। এবং রুটে যে ইনসেক্ট গুলো থাকে, যেমন ধরো কিছু ইনসেক্ট আছে যেগুলো গাছের গোড়া কেটে দিতে চায়, বা গোড়ায়ও কিছু ইনসেক্ট গল ফরমেশন করে, বা এই ধরনের ইনসেক্ট আছে কিছু, রাইসের ক্ষেত্রে কিছু ইনসেক্ট আছে যেগুলো গাছের গোড়ায় অ্যাটাক করে। তো নন সিস্টেমিক ইনসেক্টিসাইড আর সিস্টেমিক ইনসেক্টিসাইড, এই দুইটার ভিতরে আসলে আমাদের ফুড সেফটির জন্য নন সিস্টেমিক ইনসেক্টিসাইড ভালো, কিন্তু ইফেক্টিভনেসের জন্য সিস্টেমিক ইনসেক্টিসাইড ভালো, যেহেতু এটা লো পারসিস্টেন্ট। তো ইমিডাক্লোপিড সিস্টেমিক ইনসেক্টিসাইড হিসেবে বেটার দ্যান অর্গানোফসফরাস বা অর্গানোকার্বামেট ইনসেক্টিসাইড, কারণ ওগুলোর হাফ লাইফই 60 ডেজ, আর এটার হাফ লাইফ আমরা যদি দেখি খুব কম। এনভায়রনমেন্টাল ফেট বা হাফ লাইফ এটা 4 দিন থেকে 8 উইক ইন সয়েল এন্ড 5 ডেজ ইন ওয়াটার, আর এটা 48 থেকে 190 ডেজ ইন সয়েল এন্ড 4 আওয়ার্স ইন ওয়াটার ইন প্রেজেন্স অফ লাইট। দেখো এটার কিন্তু হাফ লাইফ অনেক কম, 4 ঘন্টা ইন ওয়াটার ইন প্রেজেন্স অফ লাইট। যদি লাইটে এক্সপোজ করে তাহলে এইটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে 48 to 190 ডেজ, মানে এটা যদি সয়েলে একবার প্রবেশ করে, তো আমরা যদি পাতার উপরে স্প্রে করি তাহলে কিন্তু এইটা সিস্টেমিক অ্যাকশনের কারণে প্লান্টের ভিতরে থাকতে পারে, কিন্তু 4 আওয়ার্স ইন ওয়াটার, পানির ভিতরে প্লান্টের ভিতরে পানি থাকবে, এবং ইন প্রেজেন্স অফ লাইট, সেখানে লাইটও দেখা যাবে। তো সেই ধরনের কেসগুলোতে আসলে এটা পারসিস্টেন্স অনেক কম। ইউজ কোথায় করা হয়? দুইটাই ওয়াইড রেঞ্জ অফ ইনসেক্ট কন্ট্রোল করতে ব্যবহার করা হয়, স্পেশালি লেপিডপ্টেরা, কোলিওপ্টেরা, ডিপটেরা, হেমিপটেরা, ডিফারেন্ট ক্রপ, ভেজিটেবল, ফ্রুট ট্রিজ এন্ড পাবলিক হেলথ পেস্ট, এগুলো দমন করার জন্য সাইপারমেথ্রিন ব্যবহার করা হয়। আর এটা সাকি ইনসেক্ট ইনক্লুডিং রাইস হপার, অ্যাফিড, থ্রিপস, হোয়াইট ফ্লাইস, এগুলো দমন করতে ব্যবহার করা হয়। সয়েল ইনসেক্ট বা টার্মাইটস দমন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিড ট্রেসিং এর ক্ষেত্রে সয়েল ট্রিটমেন্ট, ফোলিয়ার ট্রিটমেন্ট ইন ডিফারেন্ট ক্রপ, ভেজিটেবল এন্ড ফ্রুট ট্রিজ, এগুলো সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো দেখো এইটার ক্ষেত্রে কিন্তু লেপিডপ্টেরা, যেগুলো পাতা চিবিয়ে চিবিয়ে খাবে, আর এইটার ক্ষেত্রে সাকিং ইনসেক্ট, যেটা তোমার ফ্লোয়েম, জাইলেম বা ফ্লোয়েম থেকে সে খাদ্য বা ফ্লোয়েম স্যাপ সে সাক করে নিবে।
তো এই দুইটা কন্ট্রোল করার জন্য দেখো একটা সিস্টেমিক অ্যাকশন লাগবেই। তোমার অ্যাফিড কন্ট্রোল করার জন্য তোমাকে অবশ্যই সিস্টেমিক অ্যাকশন একটা ইনসেক্টিসাইড দিতে হবে। আর যেগুলো পাতা খায় সেগুলোর ক্ষেত্রে নন সিস্টেমিক ইনসেক্টিসাইড দিলেও কাজ হবে। তো আমরা যদি পরের স্লাইডটা দেখি, So what are public health pests? পাবলিক হেলথ পেস্ট, আসলে তোমরা যদি ডেঙ্গুর কথা চিন্তা করো, ডেঙ্গু ইজ এ পাবলিক হেলথ ইস্যু। তো ডেঙ্গু আসলে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো ছড়ায় কিসের মাধ্যমে? ভেক্টর হিসেবে মসকিউটো। তো মসকিউটো কন্ট্রোল করার জন্য বা এই ধরনের যে ইনসেক্ট গুলো আমাদের পাবলিক হেলথের সাথে জড়িত সেগুলো দমন করার জন্য যে ইনসেক্টিসাইড ব্যবহার করা হয় সেগুলোকে যে ইনসেক্ট গুলো সেগুলো হচ্ছে পাবলিক হেলথ পেস্ট, এবং সেগুলোকে আমরা পাবলিক হেলথ ইনসেক্টিসাইডও বলি। যেমন ডিডিটি এক সময় পাবলিক হেলথ ইনসেক্টিসাইড ছিল এবং বাংলাদেশে 1997 পর্যন্ত আসলে ডিডিটি ব্যবহার করা হয়েছে এই পাবলিক হেলথ ইনসেক্টিসাইড হিসেবে। তো আমাদের দেশে এখন বর্তমানে যদিও করোনা ভাইরাসের কারণে ডেঙ্গু চাপা পড়ে গেছে, কিন্তু গত বছর দেখো তোমাদের মনে আছে কিনা, ঠিক গত বছর এই সময় আমরা অনেক মিছিল, মিটিং, ক্যাম্পেইন করছি ডেঙ্গু দমনের জন্য, মনে পড়ে? মনে নাই? তোমরা তো তখন হলে ছিলা। এই যে ইশাখা হলে এক ছাত্র ডেঙ্গু হয়েছিল, পরে পুরা ক্যাম্পাস কেমন ভয়ে ভয়ে ছিল। দেখো তখন কিন্তু এই ইস্যুটা ছিল, এবং তখন আমরা ড্রেনের পানিতে প্রচুর কীটনাশক স্প্রে করছি যাতে তোমার ডেঙ্গুর যে লার্ভি গুলো সেগুলো, ওই ডেঙ্গু বলতেছি অ্যাডিস মশার যে লার্ভি সেগুলো দমন করা যায়। তো ওইগুলোই হচ্ছে পাবলিক হেলথ পেস্ট। স্যার, হ্যাঁ বলো। টক্সিসিটি মেজারমেন্টের ইউনিটটা ভালোভাবে ক্লিয়ার হয় নাই, মিলিগ্রাম পার কেজি। হ্যাঁ আচ্ছা, আমি আসতেছি আবার সেখানে। তো প্রিপারেশন অফ সাইপারমেথ্রিন, এটা আমরা জাস্ট খালি একটু পড়ার জন্য, ডাইক্লোরোভিনাইল সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড ক্লোরাইড, অলসো নোন অ্যাজ সাইপারমেথ্রিক অ্যাসিড ক্লোরাইড, এই ধরনের কতগুলো কম্পাউন্ড আমরা শুধু রিঅ্যাকশনটা দেখি। এই সাইপারমেথ্রিক অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি আমরা মেটাফেনক্সি বেনজালডিহাইড এইটার রিঅ্যাকশন ঘটাই ইন এ সলভেন্ট, হেক্সেনের ভিতরে, অর্গানিক সলভেন্টের ভিতরে, তাহলে এখানে আমার সাইপারমেথ্রিন তৈরি হয়। দেখো প্লান্টের ভিতরে তৈরি করা কত সহজ, কিন্তু এটা যদি আমরা সিনথেটিক ভাবে তৈরি করতে যাই তাহলে এই জিনিসটা একটু কঠিন। এখানে আবার সোডিয়াম সায়ানাইড এবং পানির উপস্থিতি লাগবে ওই অ্যাজিটেটরের ভিতরে, এবং এটা অনেক সময় লাগে। এন্ড রিঅ্যাকশনে অর্গানিক লেয়ার কন্টেইনিং দি প্রোডাক্ট ইজ সেপারেটেড এন্ড দি সলভেন্ট ইজ রিমুভড থ্রু ডিস্টিলেশন। এটা বেশ জটিল একটা প্রক্রিয়া, এবং দেখো 2-3টা অর্গানিক কম্পাউন্ডের মিক্সচারে এটা সাইপারমেথ্রিন তৈরি করা হয়। এটা সিনথেটিক ভাবে ল্যাবরেটরিতে তৈরি করা যায়। তো ইমিডাক্লোপিড কিভাবে তৈরি করা হয়, এটাও বেশ কঠিন একটা প্রসেস। এখানে কতগুলো টার্মিনোলজি আসবে সেগুলো আমাদের একটু জানতে হবে। যে ইমিডাক্লোপিড ইজ প্রিপেয়ার্ড বাই রিঅ্যাক্টিং 2-chloro-5-chloromethyl pyridine with 2-nitroimidazolidine with the molar ratio 1:1 এবং 1:1.2, মানে সমপরিমাণে দুইটাকে আমরা যদি মিক্সচার করি অ্যালকালি মেটাল হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ইন অ্যান অ্যাপ্রোটিক সলভেন্ট, যেমন হেক্সেন, সাইক্লোহেক্সেন, এগুলো যার ভিতরে আসলে ওই যে OH বন্ড বা NH বন্ড এই ধরনের বন্ড আছে। যদি আমরা এটাকে এর নোটটা একটু তোমরা দেখতে পাচ্ছ কিনা, যে protic solvent are those which have ability to have hydrogen bond. For example, groups having OH and NH bond are protic solvent. Liquid sulfur dioxide is an inorganic solvent but aprotic. Kara aprotic? Aprotic means it has no hydrogen bonding possible. Alkane has no OH or NH bond. It has only CH or CC bond. Hence it is aprotic. মানে যারা আসলে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না এই ধরনের কম্পাউন্ড গুলোকে আমরা আসলে অ্যাপ্রোটিক সলভেন্ট বলি। তো সেই ধরনের সলভেন্টের উপস্থিতিতে 45 to 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা আন্ডার স্ট্যান্ডিং এটা তৈরি করতে পারি। যদি তোমরা রিঅ্যাকশনটা একটু দেখো, তো আমি একটু একটা কল একটু রিসিভ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ ইমরান, আমি একটু অনলাইন ক্লাসে আছি, পরে আলাপ করি। হ্যাঁ, জ্বর হইলে অফিসে আসার দরকার নাই। আচ্ছা, আমরা এটাও দেখলাম। তো আমার ক্লাস এই পর্যন্তই ছিল। এখন আসি আমরা সেই টক্সিসিটি মেজারমেন্ট। তো যারা যারা টক্সিসিটি সম্বন্ধে জানতে চাও, তো আসলে টক্সিসিটি মেজারমেন্টের ক্ষেত্রে
আমরা বলতেছি যে 250 থেকে 4150 মিলিগ্রাম পার কেজি। এখন এটা আসলে একটা ইউনিট। হ্যালো, এই আপনাকে তো বললাম আপনি জ্বর হইলে অফিসে আসার দরকার নেই, আমি একটা ক্লাসের ভিতরে আছি। তো এটা এমন একটা ইউনিট যেটা দিয়ে আসলে আমরা টক্সিসিটি মেজার করি। কেন মিলিগ্রাম পার কেজি? ধরো আমরা এখানে মিলিগ্রাম পার 100 গ্রামও বলতে পারতাম। এটা একটা ইউনিভার্সাল ইউনিট, আমরা টক্সিসিটির ক্ষেত্রে ব্যবহার করি। তোমার বডি ওয়েট যদি 50 কিলো হয়, খেয়াল করো, তোমার বডি ওয়েট যদি 50 কিলো হয়, তোমার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে তোমাকে যদি আমি 50% কিল করতে চাই, মানে পসিবিলিটি 50% কিল করার, তো তোমাকে কত 4000 মিলিগ্রাম মানে 4 গ্রাম, তাই তো? তাহলে 50 × 4 মানে তোমাকে 200 গ্রাম সাইপারমেথ্রিন খাওয়াইতে হবে যাতে তোমাকে আমি ইমিডিয়েট অ্যাকিউট ভাবে কিল করতে পারি। বোঝা গেছে আমার কথা? কেউ একজন একটু রেসপন্স করো। না স্যার, আরেকবার একটু বলেন। এই যে টক্সিসিটির ইউনিটটা মিলিগ্রাম পার কেজি আমরা র্যাটে দেখছি, তাই না? তাহলে র্যাট একটা টেস্ট অ্যানিম্যাল, ওইখানে তার বডি ওয়েট যদি 1 কেজি করে হয়, দেখো আমরা এই ডোজটার কথা চিন্তা করতেছি যে প্রতি কেজিতে আমরা এতটুকু দিব। এখন ইঁদুরের ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে এটা 10 ভাগের 1 ভাগ হবে। বোঝা গেল? এখন ধরো টক্সিসিটি লেভেল, আমার ওজন হচ্ছে 90 কিলো আপ। আমি আরেকটা উদাহরণ দিই, আমার বডি ওয়েট 90। 100টা কেন ইউজ করি না? 100টা ইউনিভার্সাল ইউনিট না, তাই আমরা এখানে ধরো ইঁদুরকে হয়তো খাওয়ানো হয়েছে 2 গ্রাম, কিন্তু আমরা এটা কনভার্ট করে, এটা ইঁদুরকে ধরো 2 মিলিগ্রাম হয়তো খাওয়াইছে বা 5 মিলিগ্রাম খাওয়াইছে, এটাকে কনভার্ট করে তার বডি ওয়েটের সাথে আমরা কেজিতে কনভার্ট করে নিই, যে তার 100 গ্রামে যদি লাগে এতটুকু, তাহলে 1 কেজিতে কতটুকু লাগে। এটা তোমরা যখন কেমিক্যাল অ্যানালাইসিস করবা আমাদের এই লেভেল 3 তে বা প্র্যাকটিক্যাল ক্লাসে যখন করবে, তখন দেখবো আমরা 1 গ্রামে না করে 100 গ্রাম বা 1 কেজিতে ইউনিটটা প্রকাশ করি। তো এইখানে দেখো দুইটা টক্সিসিটির তুলনা যদি করি, এটা ধরো 4000 মিলিগ্রাম মানে 4 গ্রাম, আর এটা 450 মিলিগ্রাম মানে 0.5 গ্রাম। তাহলে এইটা আমাকে যদি কিল করতে চাও 50%, মানে চান্স হচ্ছে 50-50, তো সেইটার ক্ষেত্রে আমাকে 360 গ্রাম তোমাদেরকে খাওয়াইতে হবে। এটা যদি আমি 360 গ্রাম খাই, তাহলে আমি 50% চান্স মারা যেতে পারি। আর if we double the amount, so then 100% won't be filled up. না, আসলে LD50 বলতে বোঝায় যে টেস্ট অ্যানিমেলের 50 ভাগ মারা যাবে। এখন এইটাই কিন্তু টক্সিক ডোজ, যে মারা যাচ্ছে, কিন্তু এখন 100% কিল যে ডাবলে হবে নট নেসেসারি। 100% তুমি আরো 1 গ্রাম বাড়াইলেই 100% মারা যাইতে পারে। ধরো এখানে 4150 আছে, আমি যদি এখানে 4500 করি, তাতেই কিন্তু 100% মারা যাইতে পারে। খেয়াল করো, মানে যে ডাবল করলেই যে 100% মারা যাবে, ডাবল করলে অবশ্যই 100% মারা যাবে, কিন্তু এখানে তুমি যদি টক্সিসিটি লেভেল আরেকটু বাড়াও, মানে ডোজ যদি আরেকটু বাড়াও, তাতেও তোমার 100% মারা যেতে পারে, কিন্তু এইটুকুতে তোমার 50 ভাগ মারা যাবে। এইটাই হচ্ছে LD50। তো আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা আবার যখন পড়বো, তখন আমরা LD50 নিয়ে আলাপ করব। তো তোমরা যদি গত ক্লাসের স্লাইডটা আমি একটু বের করি, গত ক্লাসে LD50 ন্যাচারাল অ্যাকশনটা একটু বুঝাই দিবেন, আমার আনস্টেবল নেটওয়ার্কের কারণে বুঝতে পারি। আচ্ছা, নন সিস্টেমিক আর সিস্টেমিক এটা বোঝো কিনা তোমরা? নন সিস্টেমিক মানে প্লান্টের যদি লিফে পড়ে, সে লিফেই সীমাবদ্ধ থাকবে, লিফ থেকে অন্য কোনো জায়গায় যাবে না। আর সিস্টেমিক মানে হচ্ছে যদি প্লান্টের কোনো এক অংশে পড়ে, তাহলে সে পুরো প্লান্ট ছড়ায় যাবে, মানে জাইলেম ফ্লোয়েম দিয়ে ট্রান্সলোকেশন হয়ে পুরা প্লান্ট বিষাক্ত হয়ে যাবে। যদি কোনো একটা লিফে পড়ে, তাহলে পুরা প্লান্ট বিষাক্ত থাকবে। তো আর এটা অ্যাক্রোপেটালি মুভমেন্ট হবে, মানে ধরো যদি গোড়ায়ও পড়ে, তো সেটা পাতার দিকে চলে যাবে, মানে উপরের দিকে। যদি বলো যে গাছের, ধরো ধান গাছের গোড়ায় পড়লো, এটা আস্তে আস্তে উপরের পাতায়, এবং পাতা ডেভেলপ করার সাথে সাথে এটা ওই হাফ লাইফ যতদিন থাকবে, এটা
পাতা পর্যন্ত যাইতে থাকবে। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল, আমরা কিন্তু এখনো অ্যাটেন্ডেন্স নেই নাই। তো তোমরা একটু কষ্ট করে চ্যাট বক্সে একটু তোমার আইডিটা লিখে দাও কুইক। স্যার একটা কোশ্চেন ছিল একটু। হ্যাঁ, কোশ্চেনের আমি উত্তর দিতে থাকবো, আর যারা পার্টিসিপেন্টস আছো তারা চ্যাট বক্সে তোমার আইডিটা লিখতে থাকো। স্যার আমরা তো আগে লিখছি, আবার লিখবো? চ্যাট বক্সে লিখছো কি? আমি তো যারা লিখছো তাদের লেখার দরকার নেই, যারা লেখো নাই তারা লেখো। স্যার প্রশ্নটা হলো, আমরা যখন প্রথম ওই যে ইন্ডিজিনাস 8টা বোটানিক্যাল পেস্টিসাইড পড়লাম, ওগুলো সবগুলাই দেখলাম ভেজিটেবলের জন্য উদাহরণ, তাহলে সিরিয়াল ক্রপসে কি এগুলো ইউজ করা যাবে না বা কাজ করবে না? সিরিয়াল ক্রপসে কাজ করবে না তা না। এখন সিরিয়াল ক্রপসের ক্ষেত্রে সাধারণত এই ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করা হয় না, কারণ সিরিয়াল ক্রপসের ক্ষেত্রে ম্যাসিভ ল্যান্ড, মানে খুব বড় আকারের ল্যান্ড এটা কাল্টিভেট করা হয়, এবং ওইখানে তোমার হাফ লাইফটা একটু বড় হইলেও হয়, মানে হাফ লাইফটা যদি একটু লম্বা হয় তাহলেও সমস্যা হয় না। কারণ সিরিয়াল যেটা সেটা ধরো 100 দিন বা 110 দিন বা 120 দিনের ক্রপ, এবং এটা হারভেস্টিং এর সাথে সাথেই তুমি কনজিউম করো না অনেক ক্ষেত্রেই, খেয়াল করো। আর কিন্তু তোমরা যে ভেজিটেবল গুলো বা ফ্রুটস গুলো, এই যে আমাদের সুসময়, বেগুন চাষি সুসময়, সে আগের দিন স্প্রে করে কিন্তু, বা সকালে স্প্রে করে বিকেলেই বাজারে চলে আসে, বা আগের দিন স্প্রে করার পরে পরের দিন বাজারে আসে। তো এই ধরনের ক্রপ গুলোর জন্য কিন্তু আমাদের শর্ট ডিউরেশন বা শর্ট পারসিস্টেন্ট পেস্টিসাইড গুলো দরকার। যদি তুমি এখানে লং পারসিস্টেন্ট পেস্টিসাইড ইউজ করো তাহলে অবশ্যই তোমার হিউম্যান কনজাম্পশনের সময় এগুলো বডিতে প্রবেশ করবে। সেই কারণেই আসলে বেসিক্যালি ভেজিটেবলের বা ফ্রুটস এর উদাহরণ দেওয়া হয়েছে। তো ম্যাসিভ যে ক্রপ গুলো, খুব বড় বড় আকারের ফিল্ডে যেগুলো চাষ করা হয়, সেখানে কেন অর্গানিক কম্পাউন্ড গুলো ব্যবহার করা হয় না, এখনো হয় না কেন? তো সেটার একটা হচ্ছে, আসলে অর্গানিক যে সোর্স এটা কিন্তু আনলিমিটেড না, খুব লিমিটেড। ধরো তুমি খুব ভালো করে খেয়াল করো যে এই কোশ্চেনটা করছো, ধরো নিম পেস্টিসাইড ইউজ করবা, 1 ইউনিট নিম পেস্টিসাইড, যেটা আমরা অর্গানিক এগ্রিকালচার বলে থাকি, খেয়াল করো যেটাকে আমরা অর্গানিক এগ্রিকালচার বলে থাকি, সেটা 100 মিলিলিটারের দাম 180 টাকা বাজারে। এই যে বাংলাদেশে ময়মনসিংহ শহরে পাওয়া যায়, 100 মিলিলিটারের দাম 180 টাকা। তো সেইটা দিয়ে যতটুকু জমি স্প্রে করা যায়, সেই একই পরিমাণ জমি যদি তুমি স্প্রে করতে চাও, তো সেখানে তোমার এই ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন এগুলো কিনতে তোমার খরচ হতে পারে সর্বোচ্চ 60 থেকে 70 টাকা, খেয়াল করো। তো বোটানিক্যাল ইনসেকটিসাইড গুলোর একটা বড় বাধা হচ্ছে এটার দাম কিন্তু অনেক বেশি। সেই কারণেই কিন্তু আমরা সিনথেটিক ইনসেকটিসাইডের দিকে যাই। এই কারণেই আমরা এই যে সিনথেটিক পাইরিথ্রয়েড এইটার দিকে আগায় আসছি, যে ওই ন্যাচারাল কম্পাউন্ড গুলোকে আমরা কিভাবে সস্তায় অনেক বেশি পরিমাণে তৈরি করতে পারি সিনথেটিক উপায়ে। তোমার কি মনে হচ্ছে যে সাইপারমেথ্রিনের যে ফুলের গাছগুলো আমরা দেখাচ্ছি, এগুলোতে কি অনেক বেশি পরিমাণে ইনসেকটিসাইডাল কম্পাউন্ড আছে? এটা ধরো 100 কেজি যদি তুমি এটার 100 কেজি যদি তুমি এক্সট্রাক্ট করো 100 কেজি ফুল থেকে, তাহলে হয়তো তুমি 100 মিলিলিটার ইনসেকটিসাইড পাইতে পারো। এই কম্পাউন্ডটা এখানে আছে, সেই কম্পাউন্ডটা আইসোলেট করে সেটার কেমিক্যাল স্ট্রাকচার দেখে আমরা সিনথেটিক ভাবে এটাকে তৈরি করার উপায় বের করছে আমাদের বিজ্ঞানীরা। আর কোনো কোশ্চেন? আর বেশি সময়ও নাই, আর 2-3টা কোশ্চেন নিতে পারবো। স্যার, হ্যাঁ বলো। স্যার গত ক্লাসের মোড অফ অ্যাকশনটা যদি একবার বলতেন। হ্যাঁ, গত ক্লাসের মোড অফ অ্যাকশন, বাট এই একটা ছোট্ট বেবি চিল্লাপাল্লা করতেছে, তাকে আগে সামলাও। তো একটা ইনসেকটিসাইড আসলে আমরা যেটা বললাম যে এটা নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। আবার কিছু কিছু ইনসেকটিসাইড আছে, যেমন আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করার সময় একটা ইনসেকটিসাইড নিয়ে কাজ করছি, যেটা তোমার ইনসেক্ট যদি একবার খেয়ে ফেলে তো তার পাকস্থলী বা ইনসেক্ট গাট যেটা বলে, ইনসেক্ট গাটের যে সেল লাইন, সেই সেল লাইনকে ধ্বংস করে দেয়। তোমরা বিটি ব্রিঞ্জালের নাম শুনছো? তো বিটি যে টক্সিন, হ্যাঁ বিটি টক্সিন যেটা, সেই টক্সিনটা কিন্তু তোমার ইনসেক্টের, লেপিডপ্টেরান ইনসেক্টের পাকস্থলীর সেল লাইনটাকে ভেঙে দেয়। তো পাকস্থলী যদি ফুটা হয়ে যায় তাহলে কি হবে? খাবার দাবার সব এই ইনসেক্টের যে হিমোসিল বা সিলোম, যেটা যে বাইরের লেয়ার এবং পাকস্থলীর মাঝামাঝি যে অংশটা, এখানে বের হয়ে আসবে, তার ফলে কিন্তু ইনসেক্ট মারা যাবে। তো ওগুলো কিন্তু নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে না, ওগুলো ডাইজেস্টিভ সিস্টেমকে ব্রেকডাউন করে দেয়।
আবার মেজরলি অনেকগুলো ইনসেকটিসাইড আছে যারা সরাসরি নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। আজকে আমরা দেখলাম কতগুলো, সেগুলো সোডিয়াম চ্যানেল মডুলেটর, কিছু আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমি যে ইনসেকটিসাইডটা নিয়ে কাজ করছিলাম সেটা ছিল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা স্পাইডার ভেনম থেকে বের করা। তো স্পাইডারের যে ভেনমটা আছে, তোমরা জানো স্পাইডারের কিছু ভেনম থাকে, সেটা দিয়ে পোকা ধরে ধরে খায়। তো তার কাজ কি, পোকাকে ওই ভেনমটা দিয়ে দিতে পারলে পোকা নার্ভাস সিস্টেম অবশ হয়ে যাবে এবং সে পোকাটা নড়াচড়া করতে পারবে না, তখন মাকড়সাটা তাকে খেয়ে ফেলবে। তো এই ধরনের বিভিন্ন মোড অফ অ্যাকশনের ভিতরে অর্গানোক্লোরিনেটেড, অর্গানোফসফরাস, অর্গানোকার্বামেট, এই ধরনের ইনসেকটিসাইড গুলো হচ্ছে এসিটাইল কোলিনেস্টেরেজ ব্লকার। এখন এসিটাইল ক্লোরিনেস্টেরেজ ইনহিবিটর বা ব্লকার যদি বলি, তো এসিটাইল কোলিনেস্টেরেজ, এএসই, বায়োকেমিস্ট্রি নলেজ যদি নিয়ে আসছো, এএসই মানে কি, লাস্টে যদি এএসই যুক্ত থাকে এনজাইম, সেটা এনজাইম, এটা একটা এনজাইম, তাই না? তো এনজাইমের কাজ কি? ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, কোন একটা বিক্রিয়াতে সে অংশগ্রহণ করে, তাই তো? আচ্ছা, অংশগ্রহণ করে না, বিক্রিয়ার হচ্ছে ইয়াটা করে, মানে মোড অফ অ্যাকশনটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আচ্ছা, যাই হোক এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এখন যখন কোন মেসেজ আদান প্রদান হয়, তোমরা জানো নার্ভাস সিস্টেমে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে এইভাবে যুক্ত থাকে। তো যে নিউরন গুলো যখন একটার সাথে আরেকটা যুক্ত থাকে, সেই সংযোগ স্থলকে বলে সিন্যাপস। দেখবা ছবিতে এরকম দুটো হাতের মতন এরকম ছবি আছে। তো এই সিন্যাপস বা এই জাংশনের ভিতরে একটা নিউরন থেকে নিউরোট্রান্সমিটার আরেকটা নিউরনে মেসেজটা নিয়ে যায়। এই যে নিউরোট্রান্সমিটার গুলো যেগুলো ক্যারি করে ঘাড়ে করে বয়ে নিয়ে যায়, তো এগুলোকে আমরা অ্যাসিটাইল কোলিন, খেয়াল করো। তো অ্যাসিটাইল কোলিন কি করে, এই পাশের নিউরন থেকে মেসেজটা নিয়ে পরের নিউরনে পৌঁছে দেয়। তো সে যখন মেসেজটা নিয়ে পরের নিউরনে পৌঁছে দেয়, তারপরে সে খালি হয়ে যায় এবং সেখানে এই অ্যাসিটাইল কোলিনেস্টারেজ সেই অ্যাসিটাইল কোলিনকে ধ্বংস করতে থাকে। বুঝছো? কোথায় গেল আমার ইন্টারনেট কানেকশন? যাই হোক, স্যার আমাদের কি কেমিক্যাল স্ট্রাকচার গুলোর আইইউপ্যাক নাম দিতে হবে এক্সামে? কেমিক্যাল স্ট্রাকচার গুলোই দিতে হবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো অ্যাসিটাইল কোলিনেস্টারেজ জমতে থাকে, যদি ওখানে না থাকে, এই ইনসেকটিসাইড গুলো কি করে, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ কে ইনহিবিট করে, ওই এনজাইমটা আর কাজ করতে পারে না। তো ওই এনজাইম যদি কাজ না করতে পারে, এই যে নিউরোট্রান্সমিটার যেটাকে বললাম অ্যাসিটাইল কোলিন, এই কোলিনটা ওখানে জমা হইতে থাকে। তো জমা হইতে থাকে, এটার ধ্বংস হয় না, যে কারণে এইটা আর মেসেজ আদান প্রদান সঠিকভাবে করতে পারে না। এখন তোমার হাতে ধরো একটা পিন ফুটে গেল, তুমি ব্যথা পাবা। তো যদি তোমার মেসেজ আদান প্রদান ঠিক মতন হয়, তাহলেই তুমি ব্যথা পাবা। যদি মেসেজ আদান প্রদান ঠিক মতন না হয়, তাহলে পিন না ফুটলেও তুমি ব্যথা পাবা। তখন ভুল মেসেজ যাবে, যে মনে হয় একটা পিন ফুটছে। তখন একটা ইনসেক্টের পুরা বডিতে যদি এই কাজ হয়, তাহলে তোমার পুরা বডিতেই যদি এরকম হয়, তাহলে তুমি অস্বস্তি ফিল করবা এবং কিছুক্ষণ পরে খিঁচুনি হবে এবং অজ্ঞান হয়ে যাবা। এইটাই হচ্ছে কোলিনার্জিক সিমটম, যে অ্যাসিটাইল কোলিনের কারণে যে সিমটমটা হবে, এটাকে বলি কোলিনার্জিক সিমটম। এটাও দেখবা যে বিষাক্ততা হইলে মুখ দিয়ে লালা পড়ে, চোখ লাল হয়ে যায়, তারপরে মানুষ একটা ঢুলুনি ভাব আসে, খিঁচুনি হয়, বমি হয় এবং অজ্ঞান হয়ে যায় মানুষ। তো ইনসেক্টের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এইটাই হচ্ছে ওই ধরনের ইনসেক্টিসাইড গুলোর মোড অফ অ্যাকশন, যেগুলো অ্যাসিটাইল কোলিনেস্টারেজকে ইনহিবিট করে। এরপরে আজকে আমরা যেটা বললাম সোডিয়াম চ্যানেল মডুলেটর, এরা কি করে, ওই সোডিয়াম চ্যানেলকে মডুলেট করে, মানে পরিবর্তিত করে দেয়। তো তোমরা যদি ইউটিউবে সার্চ করো যে সোডিয়াম চ্যানেল মডুলেটর দিয়ে, তাহলে ওইখানে দেখবা একটা ভিডিও আছে যে কিভাবে এই নিউরন থেকে মেসেজটা যে বের হচ্ছে এইখানে কন্ট্রোল করে, যে সোডিয়াম চ্যানেল একটা মেসেজ নিচ্ছে, নিয়ে আবার সেটাকে ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের, মানে অ্যাসিটাইল কোলিনের আগেই এই ঘটনাগুলো ঘটে।
তো এই ধরনের চ্যানেলগুলোকে যদি মডুলেট করা হয়, সোডিয়াম চ্যানেল আছে, ক্যালসিয়াম চ্যানেল আছে, পটাশিয়াম চ্যানেল আছে, যেগুলো তোমার বডিতেও আছে এবং সেগুলো তোমার পেইন কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করে। আমি বললাম যে পেইন কিলার যেগুলো খাই, এগুলো খাইলে আমাদের ওই চ্যানেলগুলো ব্লক হয়ে গেলে আমরা পেইন অনুভব করি না। পেইন কিন্তু সেখানে থাকে, কিন্তু আমরা আর অনুভব করি না। তো আজকে আর কারোর কোনো কোশ্চেন থাকলে আমি নিব আর একটা কোশ্চেন। স্যার আজকের ক্লাসের হ্যান্ডআউটটা কি স্যার পাওয়া যাবে? এই যে আমাদের সুষময় মোল্লা স্যার একজনকে না দিয়ে যদি 4 জনকে দিতেন সিআর, তাহলে স্যার আমাদের জন্য সুবিধা। এই সুষময়, তুমি কি দাও না এদেরকে? আচ্ছা আমি 4 জনকে দিব সবসময় দেওয়ার জন্যই স্যার। ও যাই হোক, সুষময় আমার খুব প্রিয় স্টুডেন্ট, সেজন্য আমি সবসময় দিচ্ছি স্যার, তাকে আমি মাঝে মাঝে নোট টোট দেই। তো আর দিব না, এইবার থেকে তোমরা আমাকে একটু কষ্ট করে যে কোনো 4 জন সিআর আমাকে মেল পাঠাইছিল, একটু কষ্ট করে আবার মেলটা একটু পাঠাও যে স্যার আমাদের সিনথেটিক পাইরিথ্রয়েড বা আজকের ক্লাসের নোটটা একটু সেন্ড করে দেন, তাহলে আমি ওই রিপ্লাই মেসেজে এটাকে অ্যাটাচ করে পাঠিয়ে দিব পিডিএফ করে। আর আমরা কি আপনার প্রিয় না? হ্যাঁ তোমরা অবশ্যই আমার প্রিয়, কিন্তু কে বললো এই কথা? সবার তো নাম জানি না, এটাই হচ্ছে সমস্যা, বুঝছো? সুষময়কে কেন জানি, ওই মোল্লা মানুষ তো, সেই জন্য তাকে আমি স্যারের খুব কাছের মানুষ, কষ্ট পাইলাম স্যার, অনেক কষ্ট পাইলাম। আচ্ছা আমার ক্লাসের সবাই আমার প্রিয়, কিন্তু ব্যক্তিগতভাবে আসলে চেনা অনেককেই হয়তো নাম জানি না, আমি নাম দেখলে হয়তো বলতে পারবো, কিন্তু সুষময়কে আমি দূর থেকে দেখলেও চিনবো আর কি। তো যাই হোক আজকের ক্লাস দেখলে তো চিনাই যাবে, মানে ছোট মানুষ। আসসালামু আলাইকুম স্যার। একটা কোশ্চেন ছিল। আর আমার সময় মিষ্টি খাওয়ারে ভাই, পরের ক্লাসে কিন্তু স্যার ঢুকে পড়বে। আচ্ছা যার কোশ্চেন ছিল কুইক করো স্যার। হচ্ছে মানে এমনিতে আপনার সাথে নিকোটিনয়েডের স্যার মোড অফ অ্যাকশনটা স্যার কি, মানে নিকোটিনয়েডটা কিভাবে কাজ করবে স্যার? ওইটাও নার্ভাস সিস্টেমকে এফেক্ট করবে। দেখো আমরা পড়ছি যে ওইটাও নার্ভাস সিস্টেমে কাজ করবে। এখন সোডিয়াম চ্যানেল না পটাশিয়াম চ্যানেল এটা আমার এখানে লেখা নাই, ওইটাও নিউরো অ্যাক্টিভ, মানে নার্ভাস সিস্টেম এটা এফেক্ট করবে। আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস থেকে পরীক্ষায় কি কি আসতে পারে? সাইপারমেথ্রিনের প্রপার্টিজ এবং দুইটার তুলনা, এই দুইটা কিন্তু পরীক্ষায় আজকের ক্লাস থেকে আসতে পারে। আর হয়তো ইমিডাক্লোপিড যে মোস্ট ওয়াইডলি ইউজড ইনসেক্টিসাইড, এখন এইটাও একটা ইনফরমেশন হিসেবে যে হোয়াট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইনসেক্টিসাইড ওয়ার্ল্ড ওয়াইড, এটা যদি আমরা বলি তাহলে ওই একটা ওয়ার্ডে উত্তর এবং সাথে হয়তো আরেকটা কিছু আসবে। তো আজকের ক্লাস আর আমি কোশ্চেন নিতে পারবো না, পরের স্যার রাগ করবে। নেক্সট ক্লাসে আমি আবার আসবো, তখন তোমাদের ফাঞ্জিসাইড হার্বিসাইড এগুলো পড়াবো। তো তখন আজকের ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার সাথে এমনি একটু এক্সট্রা কিছু টপিক নিয়ে কথা বলা ছিল, একটু অন্য কথা। আজকে হবে না, আজকে আমার অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একটা মানে স্যার আপনার সাথে আলাদা কথা বলতে চাই আমি একটু, মানে আলাদা কথা বললে আমার ফেসবুক মেসেঞ্জারে তুমি মেসেজ পাঠাই দিও। আচ্ছা ওইখানে বাসায় যাওয়া যাবে না স্যার? না আপাতত বাসায় না, করোনা না কমলে বাসায় আসা যাবে না। স্যার আজকে ক্লাসটা তো রেকর্ড করা হয় না স্যার, কারেন্ট ছিল না স্যার, এই যে মাত্র ঢুকলাম কিন্তু দেখতেছি স্যার রেকর্ডও করা হয় নাই। ক্লাসটা রেকর্ড করা থাকলে ক্লাসটা করা যেত স্যার। আচ্ছা এটার সফট কপি আমি দিয়ে দিব, তুমি সেখান থেকে রেকর্ড করে নিও। রেকর্ড আছে রে ভাই, রেকর্ড হয়। আচ্ছা আজকের ক্লাস অফ করি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বুঝি না, সবাই খালি আইডি লেখে, কাহিনী কি বাংলা কথা বুঝে না কেউ। স্যার আইডি লিখতে কইলো? ওরা হিন্দি থেকে আসে না, ওরা আসলে